অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল পেশেন্ট, সেটা বুঝলাম। ঘুরতে গিয়ে হসপিটালাইজ হতে হবে এটা তো কাম্য নয়। তাই সবাইকে বলবো সুন্দরবন যাওয়ার আগে সাবধান। পুরো ঘটনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, তবে একটা ঘটনা নয়, বেশ কয়েকটা ঘটনার সমন্বয়ে আজকের এই ভিডিও। প্রথমেই বলি, সুন্দরবন এমন একটি জায়গা যেখানে তুমি যাবে তো তোমার ইচ্ছাই, কিন্তু ফেরাটা তোমার ইচ্ছাই হবে না, পুরোপুরি ওই এজেন্সির ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। এবার আসি এজেন্সির কথায়। প্রথমে যখন তুমি বুকিং করবে তখন তাদের থেকে ভালো বিহেভিয়ার আর তুমি কোথাও হয়তো পাবে না। তুমি যেটাই বলবে তাতেই তারা হ্যাঁতে হ্যাঁ মিলাবে, বলবে কোনো অসুবিধা নেই ম্যাডাম, হয়ে যাবে ম্যাডাম, কোনো প্রবলেম নেই ম্যাডাম। কিন্তু ওখানে পৌঁছানোর পর তুমি অনেক কিছুতেই আর মিল খুঁজে পাবে না। যেমন আমাদের বলেছিল ক্যানিং স্টেশনে নামার পর 2 থেকে 4 মিনিট পায়ে হেঁটে এসে আমাদের অটো বা ম্যাজিক গাড়ি দিয়ে দেবে। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে বাসে আমরা যাবো না, কারণ বাসে আমাদের বমি হয়। তখনই বলে দিয়েছিল কোনো অসুবিধা নেই ম্যাডাম, ম্যাজিক, অটো, টোটো সব পেয়ে যাবেন। কিন্তু ক্যানিং স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটিয়ে আনার পর আমাদের বলছে বাসে উঠুন। আমার সাথে যে কথা হয়েছে যে আমি বাসে যাব না, সেটা উনি মানতেই রাজি নয়। তো তারপর সেখান থেকে আমাকে একে ফোন করা, ওকে ফোন করা, তাকে ফোন করা, রীতিমতো একটা ঝামেলার সৃষ্টি হলো। দেন আমাদের একটা ম্যাজিক গাড়ি দিল। তো যাই হোক, আবার 1 ঘন্টা জার্নির পর আমরা গদখালিতে গিয়ে পৌঁছালাম। তারপর বোটে উঠলাম। তারপর বোটে ওঠার পর আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল পরোটা, আলুর দম আর মিষ্টি, যেটা ছিল পুরোপুরি ঠান্ডা, কিন্তু তবুও আমরা সেটা ইগনোর করেছি। একটাই কারণ যে আমরা সুন্দরবন যাচ্ছি, একটা নতুন এক্সাইটমেন্ট ছিল আমাদের সবার মধ্যে। তার মধ্যে পেয়েছিল প্রচণ্ড খিদে, কারণ আমরা ভোর 5টা ট্রেন ধরে বেরিয়েছিলাম। ওটা খাওয়ার কিছুক্ষণ পর দিয়েছিল আমুদি মাছ ভাজা, যেটা ছিল একেবারে ঠান্ডা। পরোটাটা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমুদি মাছ ভাজা মানে চপ টাইপের ব্যাপার, সেটা ঠান্ডা একেবারেই ভালো লাগছিল না। তাই আমরা প্রত্যেকেই 1 পিস করে খেয়ে ওটা পুরোটা ফেলে দিয়েছিলাম। তবে যাই হোক, লাঞ্চ করে ঘুরে টুরে সন্ধ্যাবেলা আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম এবং সেখানে রাতে ডিনার করে ঝুমুর ডান্সের একটা ব্যবস্থা ছিল, সেখানে আমরা বেশ ভালো এনজয় করেছি। ব্যাস গেল সেই দিনটা। এবার আসি আসল ঘটনায়। পরের দিন অর্থাৎ সেকেন্ড ডে সকাল 8টার সময় আমরা বোটে উঠলাম। তারপরে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করলাম, লুচি ছোলার ডালের তরকারি, এবং তার কিছুক্ষণ পর আমাদের একটা পকোড়া দিল। ব্যাস ওই পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হলো। তারপর মোটামুটি 1:30-2 বাজে এরকম সময় হবে, আমার হাজবেন্ডের হঠাৎ করে প্রচণ্ড মাজা যন্ত্রণা, তারপরে শুরু হলো লুজ মোশন, আর তারপর শুরু হলো প্রচণ্ড পেটে যন্ত্রণা। কিছু ওষুধ আমার সাথে নিয়ে গিয়েছিলাম, ওষুধ খাওয়ালাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। তারপর অবশেষে করলো বমি, এবং ততক্ষণে আমারও শুরু হয়েছে লুজ মোশন, সাথে প্রচণ্ড পেটে যন্ত্রণা। আমি বলে বোঝাতে পারবো না পেটে যন্ত্রণাটা কি মাত্রায় হয়েছে। মানে আমরা বাড়ি থাকলেও অনেক উল্টোপাল্টা খাবার দাবার খাই, অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয়, পেট খারাপ হয়, পেটে যন্ত্রণা হয়, কিন্তু এই রকম মাত্রায় পেটে যন্ত্রণা আমার এই যাবৎকাল হয়নি, এবং আমার হাজবেন্ডেরও তাই। কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না। এদিকে আবার হোটেলে ফিরে আসারও কোনো পরিস্থিতি নেই, আবার ফিরে এসেও কোনো লাভ নেই, কারণ সেখানে কোনো না আছে ডাক্তার, না আছে কোনো ফার্মাসি। তাই সেই জন্য আমাদের আবার যেতে হলো পাখিরালয়। সেখানে মানে একটা স্টপেজ আমাদের ছিল, কিন্তু আমরা বলছিলাম যে এত শরীর খারাপ হচ্ছে আমরা আর ঘুরবো না, কিন্তু সেখানে না গিয়েও উপায় নেই, কারণ আমাদের ওষুধটা নিতে গেলে আমাদের পাখিরালয়ে যেতে হবে। তো আবার সেই পাখিরালয়ে গিয়ে আমাদের বোটে দাঁড় করালো। আমি আর আমার হাজব্যান্ড থেকে গেলাম, আমাদের আর যারা ছিল ওরা গেল ওষুধ আনতে, আর সেই সঙ্গে সঙ্গে বোটে সবাই নেমে গেল সেখানকার শপিং মানে কেনাকাটা করতে। মোটামুটি 1 ঘন্টা তারা ফিরে আসলো। 1 ঘন্টা আমি পেটে যন্ত্রণায় ছটফট করছি, মানে কি বলবো, আমি বলে জাস্ট বোঝাতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি শেষ। আর ততক্ষণে আমার হাজব্যান্ড 2বার বমি করেছে অতিরিক্ত মাত্রায়, মানে ভীষণ প্রচুর বমি করেছে। বমি করার পর ও একটু রিলিফ পেয়েছে সেই ততক্ষণে, কিন্তু আমার বমি হয়নি ততক্ষণে। তখন আমি পেটে যন্ত্রণায় রীতিমতো ছটফট করছি বোটের ওই বেটে শুয়ে। তার সাথে রয়েছে বোটের ইঞ্জিনের একটা ভাইব্রেশন, ডিজেল পোড়ার একটা গন্ধ, তার সাথে বোটটা তো অনবরত দুলছে। যদিও এগুলো খুব স্বাভাবিক, তবুও সব মিলিয়ে এইগুলোর কারণেও মাথাটা এত ঘুরছে, মাথাটা এত যন্ত্রণা করছে, মাথা মানে সারা মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে। সব মিলিয়ে শরীরের মধ্যে যে কী একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। তারপর রাত 8টার সময় বোট থেকে নেমে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে শুরু হয়ে গেল আমার বমি চরম। তো বমি টমি করে একটু শুয়েছি, ততক্ষণে শুরু হয়ে গেছে সিদ্ধার্থদার লুজ মোশন আর পেটে ব্যথা। ব্যাস, সে তো আর ডিনার কিছু করলো না, সেই দেখে ভয়ে টিম্পাও কিছু খেলো না। আমি জাস্ট একটু ডাল আলু ভাজা দিয়ে একটু খেলাম, কারণ না খেয়ে আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে, সে কারণে অল্প একটু খেয়ে আমি শুলাম। ডিনার করে আসার পর শুরু হয়ে গেল আমার ভাইয়ের। সঙ্গে সঙ্গে ওকে ওষুধ দিলাম, ওষুধ খেয়ে রাত্রিবেলা আমরা সবাই শুয়ে পড়লাম। সকালটা উঠে পরের দিন আমাদের বাড়ি আসার পালা। আমরা চাইছিলাম যে আমরা আমাদের মতো করে আমরা কোথাও আর ঘুরবো না, আমাদের গদখালিতে নামিয়ে দিক, আমরা বাড়ি চলে আসবো, কিন্তু হবে না, ওদের মাধ্যমেই আমাদের আসতে হবে, এবং ওরা যেভাবে আসবে, মানে কোথায় কোথায় হল্ট করবে সেখানে আমাদের নামতেও হবে, যেতেও হবে, এবং তারপরে ওদের সময় মতো আমাদের বাড়ি মানে গদখালিতে নামাবে এবং ক্যানিং পৌঁছাবে। যদি আমরা নিজেদের মতো করে অন্য পথ
রাস্তা দিয়ে আসতে চাই, সেটারও সেরকম সুবিধাজনক উপায় নেই, সেটা বরং আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, সেইটাও আমাদের বন্ধ হয়ে গেল। অগত্যা ওদের ওপরেই আবার সে নির্ভরশীল হয়ে থাকতে হলো। তো সকালটা হলো, আমার শরীরটা জাস্ট একটু ঠিক হলো, আমার হাজব্যান্ডের শরীরটা রাতেই মোটামুটি একটু স্টেবল ছিল, আর আমার ভাইয়ের শরীরটাও একটু ঠিক হয়েছে, তাও পুরোপুরি ঠিক হয়নি। সকালটা হয়ে আমরা যখন রেডি হয়ে গেলাম, শুরু হয়ে গেল টিম্পার ওই সেম সিমটম, লুজ মোশন আর প্রচণ্ড পেটে যন্ত্রণা। কিন্তু হাতে আর সময় নেই, হোটেল আমাদের ছাড়তে হবে, বোট আমাদের জন্য অপেক্ষা করছে, তাই রীতিমতো রিস্ক নিয়েই টিম্পাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বোটে উঠলাম, বোটে উঠে অবাক করা কাণ্ড, সেখানে দেখি সব মানে পাটপাট হয়ে শুয়ে আছে, সবার কি একই ঘটনা, পেটে যন্ত্রণা, লুজ মোশন, বমি। এবং সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটেছে আমাদেরই এক সহযাত্রীর সাথে, এক দাদা, সে এত বমি করেছে, এত তার লুজ মোশন হয়েছে, লাস্টে তার বমি দিয়ে রক্ত বেরোচ্ছে, পটি দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনারা ধারণা করতে পারেন ঘুরতে গিয়ে তাদের মানে আমাদের সবার এবং ওই দাদার শরীরের কন্ডিশনটা কোথায় গিয়ে পৌঁছেছে। সে কি সাংঘাতিক পরিস্থিতি, মানে রীতিমতো সেই দাদার হাত পা ঠান্ডা হয়ে এসছে, সবাই তার হাত পা মালিশ করছে, পেটে তেল জল মালিশ করছে, সবাই মানে রীতিমতো সাংঘাতিক ভয় পেয়ে এক জায়গায় মানে দাঁড়িয়ে পড়েছে। তারপরে বোটের ছেলেরা ওরা অ্যাম্বুলেন্স কল করলো, পাখিরালয়ে এসে আমাদের বোট থেকে সেই দাদাকে, তার ওয়াইফ আর সেই দাদা, তাদেরকে হসপিটালে পাঠানো হলো অ্যাম্বুলেন্সে করে। এবার আপনারা বলুন, প্রবলেমটা যদি শুধু আমাদের 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে আমরা ভাবতাম যে না, আমাদের শরীরে ইমিউনিটি নেই, আমরা নিতে পারিনি। কিন্তু গোটা বোট, ইভেন শুধু আমাদের বোট না, আশেপাশে যে বোটই যাচ্ছে তাদের কাছ থেকে খবর পাচ্ছি তারাও সবাই অসুস্থ এবং তারাও সবাই শুয়ে। সেই দাদাকে হসপিটালে পাঠানোর পর হসপিটালে ইঞ্জেকশন দিয়ে সে দাদাকে সুস্থ করে, স্যালাইন দিয়ে সুস্থ করে তাকে ছেড়ে দিয়েছে। এবং সেই দাদাটাকে আমরা গোসাবা থেকে রিসিভ করেছি, আবার বোটে তুলেছি। ওই দাদা ফিরে আসার পর আমরা যা শুনলাম, তাতে তো আমাদের রীতিমতো আমরা মানে হকচকিয়ে গিয়েছিলাম। শুনলাম ওই হসপিটালে নাকি 80 জন ওই একই সিমটম নিয়ে অ্যাডমিটেড। তাহলে বোঝা যাচ্ছে আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা হচ্ছে ওদের খাবার দাবারে। আমি জানি না ওরা খাবার দাবার রান্নাতে কী ধরনের জল ইউজ করছে, বা ওরা খাবারের কোয়ালিটি বা কতটা হাইজিন মেনটেন করছে। কারণ সিমটম একই কথা বলছে, একটাই কথা বলছে যে 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 ওই খাবারগুলো খেয়েছে প্রত্যেকের একই সমস্যা হচ্ছে এবং একই সিমটম দেখা দিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, সেকেন্ড দিন যেদিন আমরা লাঞ্চ ওই নামমাত্র করেছিলাম, সেরকম কিছু খাইনি, আমাদের শরীরটা খারাপ ছিল সেদিন, আর যারা সবাই বোটের লাঞ্চ করেছিল সেদিন ওরা সবাই বলছিল যে সর্ষে ইলিশ ছিল লাঞ্চ মেনুতে, ইলিশ মাছটা ছিল নাকি পুরো কাঁচা। তাহলে বুঝুন, ওরা সাধারণ মানুষকে ফুডিং, লজিং এবং বোটিং এরকম একটা অ্যামাউন্টে অফার করে ওরা মানুষকে কিভাবে বিপদে ফেলছে, তাও আবার ওরকম একটা কোর এরিয়াতে যেখানে না আছে কোনো ডাক্তার, না আছে কোনো ফার্মেসিস্ট, চারিদিকে শুধু জল আর জল আর জঙ্গল। হ্যাঁ, আমরা জানি যে সুন্দরবন কোর এরিয়া, যেখানে এরকম কোনো পরিষেবা পাবো না, খুব স্বাভাবিক, আমরা জেনে শুনেই সেখানে গিয়েছি ঘুরতে, ঠিক আছে, সব মানলাম। কিন্তু এটা তো ওদেরও জানা উচিত যে এরকম জায়গাতে কোনো পরিষেবা নেই, ডাক্তার নেই, ফার্মেসি নেই, হসপিটাল সেরকম কাছাকাছি নেই, অনেকটা দূরে। তাহলে ওদের এটা মাথায় আসলো না, যদি এরকম পরিস্থিতিতে কারোর খুব এমার্জেন্সি, মারাত্মক বাজে কিছু হয়ে যায়, তাহলে কি করবে মানুষ? ওরা তো শুধু হাত তুলে দিচ্ছে। যখনই কাউকে কিছু বলা হচ্ছে তখনই বলছে আমি জানি না, আমি বোটের ছেলে, আমি জানি না, আমি বোটের ছেলে, ও জানে। ওকে গিয়ে বলছি, ও বলছে আমি জানি না, আমি বোটের ছেলে, ও জানে। তাহলে জানেটাকে, যাকেই বলছি সেই বলছে আমি জানি না, আমি বোটের ছেলে। তাহলে আমরা বোটের ছেলেকে জিজ্ঞেস করবো না আমরা কি জলে নেমে মানে এজেন্সিকে খুঁজবো? আমরা হাসতে হাসতে সুন্দরবন গিয়েছিলাম এবং প্রাণ হাতে নিয়ে বাড়ি এসেছি। মনে হচ্ছিল জীবনে আর বাড়ি হয়তো ফিরতে পারবো না এরকম জায়গা থেকে। এতটা কোয়ালিটি খারাপ, এতটা ওরা বাজেভাবে মানে খাবার দাবারগুলো তৈরি করছে, কি জল দিচ্ছে না দিচ্ছে, কি নদীর জল দিচ্ছে না দিচ্ছে কিচ্ছু জানি না। তার উপর হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছি, জল শেষ, ওইরকম একটা ক্রুশিয়াল পরিস্থিতিতে বাথরুমে গিয়ে দেখি জল নেই, ভাবুন। তাই আপনাদের বলবো, সুন্দরবন যাওয়ার আগে খুব সাবধান, খুব বুঝে শুনে এজেন্সিদের সাথে ডিল করবেন। আর আমার মনে হয় সব এজেন্সি প্রায় একই ঘটনা, একই কাণ্ড ঘটিয়ে থাকে, কারণ আমি বেশ কয়েকজনের কাছে এরকম শুনলাম যে একই এরকম পেট খারাপ এরকম ব্যাপার হয়েছে। সবাই যে খুব বেশি বেশি খাবে এটা তো কথা নয়, হ্যাঁ, যে খুব বেশি খেলাম দিয়ে পেট খারাপ হলো সেটা তো সবার জন্য প্রযোজ্য নয়। হয়তো 2-1 জন বেশি খেলো তার পেট খারাপ হলো, কিন্তু সবার যখন হচ্ছে তার মানে কিছু তো গড়বড় আছে বাবু, তা নাহলে তো সম্ভব নয় না। আমাদের এজেন্সির নাম আপনাদের জানিয়ে রাখি, সুন্দরবন ইকো ট্যুরিজম। খুব সাবধান, একদম এদের সাথে যাবেন না আপনারা। আর খাবার কোয়ালিটি থেকে পরিষেবা সবই এদের খারাপ। আর এই যাওয়ার সময় যখন আমাদের ঝামেলা করে ম্যাজিক করতে হয়েছিল, ফেরার সময়ও তাই, সেই ঝামেলা করে আবার আমাদের বাসের বদলে অটো করে ফিরতে হয়েছিল, মানে ঝামেলা করে, স্মুথলি হয়নি। তবে সুন্দরবন যাওয়ার আগে আমি বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম, সুন্দরবনের ভ্লগ। আশ্চর্য, সেখানে কেউ একজনও কখনোই এই সুন্দরবনের ডার্ক ট্রুথটা বললো না, মানে এই বোটের ডার্ক ট্রুথটা বলেনি। সবাই শুধু ভালো ভালো ভালোটাই বলেছে এবং এদের এটাই কাজ।
যাই হোক, ওইসব ভিডিওর ফাঁদে না পড়ে ভালো করে যাচাই করে সব রকম কথা বলে নিয়ে তারপরেই সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি দেবেন। সুন্দরবন আমাদের গর্ব, সুন্দরবন আমাদের ছোটোবেলার ইমোশন, কিন্তু সেটাকে কলঙ্কিত করছে ওই কিছু অসাধু এজেন্সির দল। তাই আবারও বলবো, খুব সাবধান, খুব সাবধানে এজেন্সি চুজ করবেন। আর প্রায় 12 ঘন্টা মতো জলে জলে থাকা, তাই সব রকম ওষুধ বেশি বেশি করে নিয়ে যাবেন, প্রয়োজনের থেকেও বেশি নিয়ে যাবেন। কারণ যে এজেন্সির সাথে আপনি ডিল করবেন তাকে আপনি চোখেও দেখতে পারবেন না, আর যাকে আপনারা চোখে দেখবেন তারা সবাই বোটের ছেলে, এবং বোটের ছেলেরা কোনো দায়িত্ব নেয় না। আর ওদের একটা বোটে রান্না হয়, 3-4টে বোটে খাবার সাপ্লাই হয়, তাই আপনি যে বোটেই যান না কেন সেই একই খাবার পাবেন। সুতরাং আমি জানি না কি হবে, আমি জাস্ট ভীষণ, এবং আমরা সবাই ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই সুন্দরবন ঘুরে এসে। তাই আমার মনে হলো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, যদি আপনাদের কাজে লাগে, এবং আপনাদের জানাটাও ভীষণ জরুরি, কারণ আমাদের স্বাস্থ্যই সম্পদ, শরীর সবার আগে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা জানাতে পারেন, বা কোনো যদি প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। শেষে আবারও বলবো, ডোন্ট গো উইথ সুন্দরবন ইকো ট্যুরিজম। বাই।